সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ভেক্টরে আমরা যতটুকু পড়িয়েছি তোমরা আশা করি সবাই ভেক্টর অতটা ভালোভাবে শিখতে পেরেছ বা বুঝতে পেরেছ। যদিও কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে মেসেঞ্জারে বা অন্য কোনো হোয়াটসঅ্যাপে কানেকশন করতে পারো, যার যদি কারো কোনো প্রবলেম থাকে। আচ্ছা, এখন আমরা নতুন টপিক শুরু করব, নতুন অধ্যায়, সেটা হলো গতিবিদ্যা। খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এখান থেকে প্রতি বছরই কোয়েশ্চেন থাকে। যেমন ভেক্টর অধ্যায়টাও খুব ইম্পর্টেন্ট, ভেক্টর অধ্যায় থেকেও প্রতি বছর একটা আসবেই শিওর। ঠিক তেমনি গতিবিদ্যা চ্যাপ্টার থেকেও একটা টপিকের প্রশ্ন আসবেই, সৃজনশীল আসবে। তো গতিবিদ্যা চ্যাপ্টারের সাথে তোমাদের 9-10-এ কিছুটা সূত্র কানেকশন আছে, তবু ওগুলো আমরা এমসিকিউতে বেশি কাজে লাগবে। প্লাস কিছু গ্রাফ আছে, আমরা 9-10-এ যেই মোশন অধ্যায় বা গতি চ্যাপ্টারে যে গ্রাফগুলো দেখেছিলাম সেই গ্রাফগুলো এই চ্যাপ্টারে রয়েছে। আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল শুরু করব গতিবিদ্যা কিছু টপিক দিয়ে। গতিবিদ্যা, আচ্ছা গতিবিদ্যা। তো গতিবিদ্যার প্রথমত তোমাদেরকে ইম্পর্টেন্ট একটা টপিক দিয়ে শুরু করব, যেখান থেকে প্রতি বছর আসবেই, এবং ওইটাই নিয়ে 80% ম্যাথ ওইটার উপর ডিপেন্ডেন্ট, এবং সেই টপিকটার নাম হলো প্রাস। আমরা কাজ করব প্রাস নিয়ে। শুরুতেই প্রাসেই চলে যাই। দেখবে বইয়ে হয়তো আরও অনেক সূত্র আছে, যে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস ইউটি, ভি নট প্লাস এটি, অথবা ভি স্কোয়ার এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলো আছে। এগুলোর কিছু ডিটেলস ক্যালকুলাস ফর্মেটে দেওয়া আছে। ক্যালকুলাস পার্টটা তোমাদের ম্যাথমেটিক্সের পার্ট, ওটা শেখার পরে তোমরা এটা বুঝতে পারবা। তাও ওইগুলো থেকে তেমন এত বেশি আসে না। আমাদের আলোচ্য বিষয় হবে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যেই পার্ট, সেটা হলো প্রাস। ঠিক আছে, এখন চলো আমরা আগে শিখে নিই যে প্রাস কাকে বলে বা প্রাস বলতে কি বোঝায়। তো আমি প্রাসের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। প্রাসের সংজ্ঞাটা 1 নম্বরের জন্য অনেকবার বোর্ড কোশ্চেনে এসেছিল প্রিভিয়াসে। তো আগে আমরা প্রাসের সংজ্ঞাটা শিখে নিই। ঠিক আছে, প্রাস হলো কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে, কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে, কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে ওই নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে ওই নিক্ষিপ্ত বস্তুকে কি বলে? প্রাস বলে। সংজ্ঞাটা তোমরা লিখে নাও খাতায়, খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, প্রাস। আসলে এখন কথাটা মিনিংটা বুঝি, যে একটা বস্তু থাকবে, ওই বস্তুটাকে কার সাথে? আনুভূমিক। আনুভূমিক কথাটা আসলে কি? ভূমি বরাবর। আনুভূমিক কথাটার বাংলা অর্থ হলো, মানে বুঝে নেবে কি বরাবর? ভূমি বরাবর। তাহলে ওই ভূমির সাথে তির্যকভাবে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তির্যক মানে হলো অ্যাঙ্গেলে বা কোন সাইডলি ইনক্লাইন্ড, ইংলিশে ইনক্লাইন্ড বা কোনাকুনি বরাবর। ঠিক আছে, নিক্ষেপ করলে ওই নিক্ষিপ্ত বস্তুটাকে কাকে প্রাস বলবা তুমি? যেই বস্তুটাকে নিক্ষেপ করবা সেই বস্তুটাকে তুমি কি বলবা? এই জায়গায় প্রাস বলবা। হ্যাঁ, বস্তুটা হতে পারে ক্রিকেট বল, হতে পারে ফুটবল, হতে পারে ফুটবলকে লাথি মারা। ফুটবলটা যখন কিক করা হয়, দেখো ফুটবলটা যেই পথ দিয়ে যায় ওইটা বলা প্রাসের গতিপথ। আর এই ফুটবল বস্তুটাকে বলবো আমরা কি? প্রাস। একটা বর্ষা নিক্ষেপ হইতে পারে, বা একটা গুলি তুমি তির্যকভাবে নিক্ষেপ করলে, মানে সহজ ভাষা যদি বলতে চাই, কোন একটা বস্তুকে তুমি যদি অ্যাঙ্গেলে নিক্ষেপ করো, ওই বস্তুটাকে আমরা কি বলতে পারি? প্রাস বলতে পারি। ধরো এই জায়গায় একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুটাকে আমি তির্যকভাবে নিক্ষেপ করলাম, অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম, একটা বেগ দিলাম ভি নট আদি বেগে, এবং এটাকে আমি যদি ভূমি চিন্তা করি, তো দেখো তো ভূমির সাথে সে কিভাবে আছে? তির্যকভাবে আছে। তাহলে ভূমির সাথে প্রথমে যে সে যেই কোণে থাকবে সেই কোণটাকে বলবো থিটা নট, কোণে নিক্ষেপ করা হলো। এটা আনুভূমিক বরাবর, বা এটা আনুভূমিক চিন্তা করা হয়। আনুভূমিকের সাথে কিভাবে? তির্যকভাবে নিক্ষেপ করলে ওই নিক্ষিপ্ত বস্তুকে আমরা কি বলতে পারি? প্রাস বলতে পারি।
তাহলে যদি নিক্ষেপ করি বস্তুটা কীরকম হবে, বস্তুটা একবার তির্যকভাবে সর্বাধিক উচ্চতায় উঠবে, এরপরে সে আবার ভূমিতে এসে পতিত হবে। এই যে এইটা হলো প্রাসের গতিপথ। এই যে আমি পথটা আঁকলাম, এই পথটাকে বলতে পারি প্রাসের গতিপথ। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা একটা চিন্তা করতে পারি, ভূমি বরাবর পার্টটাকে আমরা এক্স অক্ষ চিন্তা করতে পারি, আর উপরের দিকে যে পার্টটা তাকে আমরা কি চিন্তা করতে পারি, ওয়াই অ্যাক্সিস চিন্তা করতে পারি। ফাইন, তাহলে মনে রাখবা প্রাসের ক্ষেত্রে প্রাস হচ্ছে কিনা বা প্রাস কখন হবে বা প্রাস কাকে বলবো, প্রাস বলবো বস্তুটাকে। কেন বলবো, যদি ওই বস্তুটাকে ভূমির সাথে অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়, অন্য কোনোভাবে না, অ্যাঙ্গেলে, এদিকে নিক্ষেপ না উপরের দিকে না, জাস্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে একটা বেগ থাকবে, তাহলে এই ভিনরটাকে বলবো আমরা নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ বেগ, যেই বেগে তুমি তাকে নিক্ষেপ করবা। আর থিটানটটা হলো তোমার নিক্ষেপণ কোণ, যেই কোণে তুমি তাকে নিক্ষেপ করবা। নিক্ষেপণ কোণ সাধারণত এটা 2D ডাইমেনশনাল হয়ে থাকে, 2D হয়ে থাকে, এক্স অ্যাক্সিস থাকবে এবং ওয়াই অ্যাক্সিস থাকবে, দ্বিমাত্রিক হবে। তাই মনে রাখবা থিটানটের মানটা কখনো 93 কখনো বড় হবে না, কারণ আমরা এক্স অক্ষকে ভূমি চিন্তা করি এবং ওয়াই অক্ষকে উলম্ব চিন্তা করি, তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাই প্রাসের বেলায় এই নিক্ষেপণ কোণটা কখনো 90 থেকে বেশি হবে না, অলওয়েজ আমরা 90 থেকে ছোট অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো সবসময়। আচ্ছা, এখন কথা হলো আমরা আগের অধ্যায়ে তোমরা অবশ্যই শিখে আসছো বা দেখেছো যে আগের অধ্যায়ে একটা ব্যাপার ছিল উপাংশ। উপাংশের ব্যাপারটা আমরা কখন ইউজ করি, যখন একটা বস্তু অ্যাঙ্গেলে থাকবে তখন আমরা চাইলে তাকে দুটো উপাংশে ভাগ করতে পারি। যেমন ধরো বেগ, বেগ কী রাশি, একটা ভেক্টর রাশি, এবং তাকে আমি কীভাবে নিক্ষেপ করা হয়েছে, তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে। তাই এই বেগেরও দুটো উপাংশ থাকবে, এবং এই বেগটা কি নোট মনে রাখবে, এই ভিনটটা মানে হলো আদিবেগ। আদিবেগ না দিলে তুমি কিছু উপরে উঠতে পারতো না। একটা বেসিক মনে রাখবে ফিজিক্সে, যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবসময় আদিবেগ থাকবে। আর যদি ফলিং বডি থাকে, যে পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো আদিবেগ থাকবে না, আদিবেগ 0 হবে। কারণ ধরো আমি এই বস্তুটাকে ফালাই দেবো নিচে, তাহলে এই বস্তু আমার স্থির অবস্থায় রয়েছে না, তাহলে সেটা পড়ন্ত বস্তু, এবং এই বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত হবে, সবসময় 0। কিন্তু যদি একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করতে চাই তখন তাকে একটা আদিবেগ দিতে হবে। যদি আদিবেগ না দিই সে তো উপরে উঠবে না। তাহলে আমরা শুরুতেই প্রাসকে যেই বেগে নিক্ষেপ করব তাকে আমরা নিক্ষেপণ বেগ বলতেছি, এটাই হবে এই বস্তুটার প্রথমত আদিবেগ। আচ্ছা, এখন দেখো এই আদিবেগটা অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলে থাকার কারণে তাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। দেখো এক্স অক্ষ বরাবর যে উপাংশটা থাকবে তাকে বলতে পারি আমরা ভি নট কস থিটা। আমরা জানি যে যেদিকে থিটা নট বা যেদিকে থিটা নিয়ে কাজ করবো সেদিকে হবে কি উপাংশ, কজ উপাংশ। আর যদি এই বেগটাকে আমি উপরের দিকে ভাগ করি তাহলে সেটা হবে কত, ভি নট সাইন থিটা। ভি নট সাইন থিটা নট দিলাম। তাহলে একটা জিনিস খুব মনে রাখবা, তাহলে যদি এক্স অক্ষ বরাবর যদি আদিবেগ বলি, আমরা কখনোই শুধু সিঙ্গেল এখানে ভি নট নিয়ে কাজ করতে পারবো না, কারণ সে অ্যাঙ্গেলে আছে। আর অ্যাঙ্গেলে থাকলে সবসময় একটা বস্তু, একটা ভেক্টর রাশিকে দুটো উপাংশে ভাগ করে নিতে হয়। তাই আমি দুটো উপাংশে ভাগ করে নিলাম, এদিকে হবে ভি নট কস থিটা আর এদিকে কত হবে তোমার ভি নট সাইন থিটা। তাহলে আদিবেগ বলতে বুঝাবো এক্স অক্ষ বরাবর আদিবেগ হবে এইটা, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হবে এইটা। তাহলে আমি লিখতে পারি এই জায়গায় দেখো এক্স অক্ষ বরাবর আদিবেগের উপাংশ, আদিবেগের উপাংশ আসলে তার মানটা কতটুকু, ঠিক আছে। আদিবেগের এক্স অক্ষ বরাবর আদিবেগের উপাংশ মানে এক্স অক্ষ বরাবর আদিবেগটা কত হবে, সেরকম হবে কত, ভি নট কস থিটা নট। আর যদি বলা হয় ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উপাংশ, সেটা হবে তোমার ভি নট সাইন থিটা নট। দ্যাট মিনস এই দুইটাই হলো আদিবেগ, আদিবেগ ভি নট, ঠিক আছে। কিন্তু এই ভি নটটা তো অ্যাঙ্গেলে থাকার কারণে দুই দিকে তার মান আছে। এখন যদি আমি এক্স অক্ষ বরাবর আদিবেগ চিন্তা করি, সবসময় তুমি এখানে চিন্তা করবে ভি নট কস থিটাকে, শুধু ভি নটকে চিন্তা করলে হবে না। আর যদি তুমি ওয়াই অক্ষ বরাবর আদিবেগ চিন্তা করতে হবে কাকে, ভি নট সাইন থিটাকে। আরেকটা জিনিস অ্যাজাম্পশন রয়েছে, সেই অ্যাজাম্পশনটা হলো এটা প্রাসের ক্ষেত্রে ধরা হয় ক্যালকুলেশনের সুবিধার জন্য। সেটা আমরা ধরতে পারি যে এক্স অক্ষ বরাবর ত্বরণ বা আনুভূমিক ত্বরণ বলতে পারি, সেটা আমরা ax ইকুয়ালস টু 0। অর্থাৎ তার এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে না, স্বাভাবিক, কারণ এক্স অক্ষ বরাবর তো ভূমিতে কি জি কাজ করে না, ভূমিতে জি কাজ করে না। জি কাজ করে কখন, যখন একটা বস্তু উপরে উঠে বা নিচে নামে, তখনই জিটা অ্যাপ্লিকেবল হয়। আর তাই
যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে না, অভিকর্ষ ত্বরণ কাজ করে না, তাই এক্স অক্ষ বরাবর ত্বরণ এক্স ইকুয়ালস টু কত আসবে? 0। দ্যাট মিনস ত্বরণ শূন্য মানে কি বোঝাচ্ছে? যে এক্স অক্ষ বরাবর সে কি বেগে যায়? সমবেগে যায়। এই কথাটা মনে রাখবা, এটা তোমরা 9 10 শিখে আসছে বেসিকটা, যে ত্বরণ 0 হয় কখন? যখন সমবেগে চলে। সমবেগে যাওয়ার অর্থ হলো তার ত্বরণটা কত আসবে? 0। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে। দেখো বস্তুটা কোথায় উপরে উঠতেছে না? হ্যাঁ, উপরের দিকে উঠতেছে। তাই উপরের দিকে, আর জি কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে ইনিশিয়ালি যদি আমি নিক্ষেপ করা হয়েছে, তাহলে এটাকে বলা হয় মাইনাস জি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এর মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার নিক্ষেপের সময় তো হ্যাঁ ঠিক আছে, জি নিচে দিকে কাজ করে, উপর দিকে কাজ করতেছে, কিন্তু কিছুক্ষণ পরে সে আবার নিচে পড়তেছে, তখন কি করব? দেখো এই জায়গায় আমি আগেই বলেছি, আমাদের একটা অ্যাজাম্পশন ধরা হয় যে আমরা যেহেতু স্টার্টিং পয়েন্টে কী অবস্থা ছিল সেটা নিয়ে আমরা কাজ করতেছি। স্টার্টিং পয়েন্টে আমি এমনভাবে নিক্ষেপ করতেছি সে জি এর বিপরীত দিকে কাজ করতেছে, তাই এই জায়গায় আমরা কত নিয়ে কাজ করব? মাইনাস জি নিয়ে কাজ করব। তো প্রাসের যা কিছু বেসিক আছে সব এইটুকু হলো মেইন বেসিক। এইটুকু বেসিক তোমার মাথায় ভালোভাবে সেট আপ করে রাখতে হবে, যে না আমার যদি আদিবেগ বলে, আমি আদিবেগ বললে ভি নটকে চিনবো না, আমি চিনবো এক্স অক্ষ বরাবর আদিবেগ হবে, না হলে ওয়াই অক্ষ বরাবর হবে। ত্বরণ শুধুমাত্র জি নিয়ে কাজ করলে হবে না, দেখতে হবে ত্বরণটা কি এক্স অক্ষ বরাবর ত্বরণ নিয়ে কাজ করতেছি নাকি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ নিয়ে কাজ করতেছি। যদি এক্স অক্ষ বরাবর ত্বরণ কাজ করে তখন হবে 0, আর যদি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ চিন্তা করো তখন কত চিন্তা করবো? জায়গায় মাইনাস জি। খুবই ইম্পর্টেন্ট বেসিক। যে কোনো প্রাসের অঙ্কের বেলায় তোমাকে ফার্স্ট অফ অল এই দুইটা জিনিস থিঙ্ক করতে হবে, এই 4টা পয়েন্ট, 4টা টার্ম চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে সবসময় এই যে ভি নট কষ্ট দিতে হবে এদিক বরাবর, আর ভি নট সাইন দিতে হবে এদিক বরাবর, এটা মনে রাখবো অবশ্যই। এটা হলো ইনিশিয়াল ভেলোসিটি, আদিবেগ। আচ্ছা, এরপরে আমি যে টপিকটা দেখব সেটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি তোমাদের সূত্রগুলো টাইপ আকারে পড়াবো, এবং বলতেই পারি পরবর্তীতে আমি যদি যাই সেটা টাইপ 1 চিন্তা করতে পারি। তো টাইপ 1-এর জিনিসটা কীরকম হবে তোমাকে বলি। ধরো তুমি একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করছো, ও বিন্দু থেকে নিক্ষেপ করছো, তাহলে সেই বস্তুটা একবার উপরে উঠবে, আবার নিচে কী হবে? ভূমিতে পতিত হবে। কিন্তু আমি জানতে চাচ্ছি, শুরুতে তো আমি তার বেগ দিয়েছি ভি নট, কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা পয়েন্টে তার বেগ ভি নট হবে না। কেন হবে না? কোশ্চেন থাকতে পারে। হবে না এই জন্য জি কাজ করতেছে তার উপর, তার মধ্যে আবার অ্যাঙ্গেলও আছে, এর জন্য তার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কত হবে? সেই ভেলোসিটিটা হবে তার শেষ বেগ। শুরুতে ছিল ভি নট, কিন্তু পরবর্তীতে গিয়ে তার বেগটা ভি নট হবে না। ধরো টি সময় পর ধরো বস্তুটা এই জায়গায় আসছে, তো এই জায়গায় তার বেগটা কীভাবে থাকবে? তখন এই জায়গায় তার বেগটা ধরো এইভাবে থাকতে পারে। ধরো এই জায়গায় না দিয়ে আমরা এটা চিন্তা করলাম, এই বিন্দুতে আছে, তার বেগটা এই যে এটা অ্যাঙ্গেলেই থাকবে ভি। টি সময় পর যদি সে এই বিন্দুতে আসে, তখনও তার বেগটা কত আসবে? জায়গায় ভি হবে। তখন সেই বেগটাকে আমরা বলতে পারি শেষ বেগ। তার মানে শুরুতে ছিল নিক্ষেপণ বেগ ভি নট, এটা তোমরা সবসময় আদিবেগ চিন্তা করবা। এখন যদি আমি একটা সার্টেন সময় পর, ধরো টি সময় পর তার বেগটা কত জানতে যাচ্ছি, তখন তার বেগটা ধরবে কত? এই জায়গায় ভি। তাহলে আমার এই 4টা টার্ম তোমরা লিখে নেবা খাতায়, ভালোভাবে মনে রাখবা। এখন আমি টাইপ 1-এর সূত্রটাতে চলে আসি। টাইপ 1-এর হেডলাইনটা আমি দিতে পারি যে টি সময় পর প্রাসের বেগ নির্ণয়। এই টাইপের ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। এটা গ নাম্বারে আসবেই, প্রায় বলা চলে, যে কোনো বোর্ড পরীক্ষায় পেতে পারো এই অঙ্কটা। তাহলে টি সময় পর প্রাসের বেগটা নির্ণয় করতে চাচ্ছি। ধরো একটা বস্তু ও বিন্দুতে ছিল, ও বিন্দুতে বস্তুকে আমি ভি নট বেগে থিটা নট করে নিক্ষেপ করলাম, তখন প্রাসের গতিপথ হবে এইটা। তখন তুমি তাকে কত বেগে নিক্ষেপ করছো? ভি নট বেগে নিক্ষেপ করছো, তাই তার এক্স অক্ষ বরাবর বেগটা হবে ভি নট কস থিটা নট আদিবেগ, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হবে কত? ভি নট সাইন থিটা নট। কিন্তু টি সময় পরে যখন সে এতে থাকবে তখন তার বেগটা ভি নট হবে না, তখন তার বেগটা হবে ভি। আচ্ছা, তাহলে দেখো এই ভিটাও অ্যাঙ্গেলে আছে, তাই আমি ভিটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হবে তোমার কত জায়গায়? ভি এক্স, আর এটা তোমার কত হবে জায়গায়? ভি ওয়াই। তাহলে আমার যে টি সময় পর যে ভ্যালুটা থাকবে ভি, তাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা হবে ভি এক্স, একটা হবে কত এই জায়গায়? ভি ওয়াই। তাহলে ভি এক্সটা হবে কি? এক্স অক্ষ বরাবর শেষ বেগ, আর ভি ওয়াইটা কি হবে? ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। আদিবেগ কত ছিল? হ্যাঁ, এই যে এটা ছিল আদিবেগ। এটা হবে এক্স অক্ষ বরাবর আদিবেগ ভি নট কস থিটা নট, এটা হবে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কি নট? ভি নট সাইন থিটা নট। আচ্ছা,
তো দেখো এই যে ভিএক্স আর ভিওয়াই লোভ দিলে কি ভি না? অবশ্যই ভি। তাহলে ভিএক্স আর ভিওয়াই দুটো লম্ব উপাংশ, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আলফা কত ডিগ্রি দেওয়া আছে জায়গায়? 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি যে ধরি টি সময় পর প্রাসের বেগ ভি, লব্ধি সূত্রে অ্যাপ্লাই করো, ভেক্টরদের শিখে আসছো। ধরো এটাকে মনে মনে পি চিন্তা করো, এটাকে কিউ চিন্তা করো, এদের মধ্যবর্তী কোণ আলফা 90 ডিগ্রি চিন্তা করো, তাহলে কি লিখতে পারো? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাই আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু রুট ওভার, এখানে লিখতে পারি ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস 2vx vy cos 90। আর এই জায়গায় cos আলফা 90 ডিগ্রি, কারণ vx আর vy আমি লম্বভাবে রাখছি, দুটো লম্বভাবে কাজ করবে। তাহলে cos যদি 90 হয় তাহলে আমার v এর ফর্মুলা হবে এইটা, v ইকুয়ালস টু রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার। তাহলে আমি যদি vx আর এই vyটা নির্ণয় করতে পারি তাহলে আমি শেষ বেগ, কাঙ্ক্ষিত সেই শেষ বেগ vটা বের করতে পারবো। এর কোশ্চেন হলো যে আমরা vx আর vy কিভাবে জানতে পারি? এর vy আর vx তো আমি ধরে নিচ্ছিলাম যে শেষ বেগ বরাবর তার আদি বেগ হবে vx, এই বরাবর থাকবে, টি সময় পর তার শেষ বেগ হবে vy, উপরের দিকে কাজ করবে। অর্থাৎ একটা প্রাসের ক্ষেত্রে দুইটা ভেলোসিটি কাজ করে, একটা ভেলোসিটি তাকে নিয়ে যায় x অক্ষের দিকে, আরেকটা ভেলোসিটি তাকে নিয়ে যায় উপরের দিকে, vy নিয়ে যাবে তাকে উপরের দিকে। আচ্ছা, এখন vx আর vy চিন্তা করো, দুইটাই কিন্তু কি বেগ? দুইটাই শেষ বেগ। vx এবং vy দুইটাই শেষ বেগ। দুইটাই যদি শেষ বেগ হয়, আমরা 9-10 কথা চিন্তা করি, 9-10 শেষ বেগ বিভেদের ফর্মুলা ছিল না? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ফাইন। তো v প্লাস ইউ প্লাস এটি, ইউটা কি ছিল? আদি বেগ, এটা ত্বরণ, টিটা হলো কি? সময়। ওকে, তাহলে দেখো সে আমি লিখে পড়লাম এ থেকে, ও থেকে লিখে পড়লাম এতে আসছে, সময় লাগছে কত? টি। টি সময় পর তার শেষ বেগ কত হলো? vx। তাহলে আমি লিখতে পারি জায়গায় শেষ বেগ vx ইকুয়ালস টু, দেখো এটা কিন্তু আমার x অক্ষ বরাবর শেষ বেগ, x অক্ষ বরাবর শেষ বেগ, বা লিখে নিতে পারো এইভাবে যে x অক্ষ বরাবর শেষ বেগ, x অক্ষ বরাবর শেষ বেগ vx ইকুয়ালস টু, এই ফর্মুলাটা খেয়াল করো, v লিখলাম, v এর জায়গায় vx, এবার u লিখবা, ইউটা কি? আদি বেগ। x অক্ষ বরাবর আদি বেগ কত? এই জায়গায় v নট cos থিটা নট। আচ্ছা, প্লাস এটি, এটা হবে ax ইন্টু টি। কিন্তু আমি বলেছিলাম অ্যাজাম্পশনে সবসময় মনে রাখবো x অক্ষ বরাবর ত্বরণ কত হবে? 0। তাহলে ax যদি 0 হয়ে যায় তাহলে আমার সূত্র হবে vx এর সূত্র হবে এইটা, vx ইকুয়ালস টু v নট cos থিটা নট, cos থিটা নট। এই যে এটা হলো vx নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটুকু মনে রাখবা যে x অক্ষ বরাবর শেষ বেগ যদি বের করতে চাও সেটা কত আসবে? v নট cos থিটা নট। এবার আমি বের করতে যাচ্ছি vy, আমার vy লাগবে, vy vx তো পাইলাম, এটা দিয়ে বের করতে পারবো, vyটাকে নির্ণয় করতে পারবো। এখন দেখো একটা জিনিস, y অক্ষ বরাবর ত্বরণ আছে, তাহলে y অক্ষ বরাবর ত্বরণটা কত হবে? ay ইকুয়ালস টু মাইনাস টি। তো এবার আমি লিখবো y অক্ষ বরাবর শেষ বেগ, y অক্ষ বরাবর শেষ বেগ, y অক্ষ বরাবর শেষ বেগ, তাহলে vy চিন্তা করতে পারি, vy। এবারে এই সূত্রটা চিন্তা করো, শেষ বেগ v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ইউটা কি হবে? আদি বেগ। তো আদি বেগটা কি হবে? y অক্ষ বরাবর আদি বেগ নেব, y অক্ষ আদি বেগ কত? v নট sin থিটা নট। তো আমি লিখতে পারি ইউর জায়গায় v নট sin থিটা নট প্লাস এটি, এটা হবে ay ইন্টু টি। এখন দেখো y অক্ষ বরাবর আমরা এতক্ষণ কি ধরে নিয়েছিলাম? y অক্ষ বরাবর ত্বরণটা কত হবে? মাইনাস জি। তো সুতরাং আমরা লিখতে পারি জায়গায় vy ইকুয়ালস টু v নট sin থিটা নট মাইনাস জিটি। এইটাই হলো তোমার vy নির্ণয়ের সূত্র। তাহলে কি বুঝলাম? দেখো তো এখান থেকে বুঝলাম এটাই। আমাকে যদি বলে 2 সেকেন্ড পর প্রাসের বেগ কত, এই থিটা নট আর ভি নট অল টাইম দেওয়া থাকবে। ঠিক আছে, তো ভি নট এবং থিটা নট থেকে আমরা টি সময় পর তার বেগটা কত হবে? ভি, এই ভিটা বের করব। আর এই ভি এর ফর্মুলাটা হলো রুট ওভার, এই যে দেখো লিখে রাখছি, রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার। এটা কত আসবে জায়গায়? vx স্কোয়ার প্লাস কত আসবে? vy স্কোয়ার। এখন কোশ্চেন হলো স্যার এই vx আর vy পাবো কোথা থেকে? হ্যাঁ, বের করে নিয়ে আসলাম। দেখো এই জায়গায় vx ইকুয়ালস টু হবে v নট cos থিটা নট, আর এই জায়গায় দেখো vy সূত্রটা কত আসবে? v নট sin থিটা নট মাইনাস dt। যে টি এমনটা বলে দেওয়া থাকবে 1 সেকেন্ড পর বেগ কত, 2 সেকেন্ড পর বেগ কত, 3 সেকেন্ড পর বেগ কত, এরকম এক একটা সময়ের জন্য এক একটা বেগ দেওয়া থাকবে বা সময় বেগ বের করতে বলবে। তো আমরা টি সময় পর বেগটা হবে এইটা ফাইনাল ভেলোসিটি বা শেষ ভেলোসিটি। তাহলে এই ভেলোসিটিটা বের করার জন্য আমার vx vy লাগবে, vxটা এই ফর্মুলা থেকে পারবো, vyটা এই ফর্মুলা থেকে নিয়ে পারবো। তো আশা করি তোমরা
এই সূত্রগুলো ভালো করে তুলে রাখছো এবং এই সূত্রগুলো বাসায় কিন্তু মেমোরিয়াইজ করবা এবং ভালোভাবে ম্যাথ করার জন্য বেসিকটা ভালো করে বুঝতে পারবা। তো আজকে এইটুকুই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের আরও টাইপ 2 এর কিছু ম্যাথ সূত্র দেখাবো, তারপরে আমরা ম্যাথ শুরু করব। সেই পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।